বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স এবং আমার সামনে বসা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকেই মেহেরুদ্দিন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পক্ষ থেকে স্বাগত। আজকে আমার ওয়েলকাম টু ডিজিটাল ক্লাসরুম। আমি মোহাম্মদ নাসিম, পদার্থবিজ্ঞান সহকারী শিক্ষক, মেহেরুদ্দিন রেসিডেন্সিয়াল মডেল স্কুলে। আজকে আমি বিজ্ঞান নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বই থেকে পদার্থবিজ্ঞান বইয়ের আমরা একটা যদি আমরা বলি যে বেসিক জিনিস, বা আমি যদি বলি ইংলিশের এবিসিডি বলে, পদার্থবিজ্ঞান আমরা যদি এবিসিডি বলতে বুঝি, তাহলে আমাদের গতি, বল বা বেগ, ত্বরণ, সরণ এই বিষয়গুলো সম্পর্কে বুঝি। তো আজকে যেহেতু সামনে বার্ষিক পরীক্ষা নবম শ্রেণী, আমরা আসলে এই গতি অধ্যায় শেষ করছি, সেটা আমরা আসলে একটা রিভিশন ক্লাসের মধ্যে ক্লাস করার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা 35 পৃষ্ঠার দেখি, আমরা গতি অধ্যায়ে যাই। আমরা আজকে গতি অধ্যায় নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো গতি অধ্যায়ের আমি যদি শুরুতেই বলি, এখানে গতি অধ্যায় আলোচনা আছে স্থিতি, গতি, তারপর বেগ, বিভিন্ন ধরনের গতি, ঠিক আছে। তার মধ্যে আমাদের এই যে স্কেলার রাশি, ভেক্টর রাশি, এগুলো সম্পর্কে অনেক কথা বলা আছে। আচ্ছা, তাহলে আমরা এই বিষয়গুলো সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, অধ্যায়ের নাম হচ্ছে গতি। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে গতি অধ্যায়। আচ্ছা, গতি অধ্যায়ে আমরা যদি শুরুতেই বলি, একটা বস্তু গতিশীল না স্থিতিশীল, এটা আসলে বুঝতে গেলে আমাকে আসলে পারিপার্শ্বিকের সাপেক্ষে দেখতে হবে। মানে আমার আশেপাশের অবস্থান অনুযায়ী আমি বুঝতে পারবো আমি কি গতিশীল না স্থির। তাহলে পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তু স্থির থাকে, তাহলে সেটাকে আমরা স্থিতি বলতে পারি। আবার পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তু যদি অবস্থান পরিবর্তন হয়, তাহলে সেটাকে আমরা গতি বলতে পারি। ওকে, তাহলে এখন আমরা দেখি এই যে গতি স্থিতি অধ্যায়ের একটা অংশ, আমরা যখন কোন রাশি পরিমাপ করতে যাব, রাশি মানে কি, আমি গতি তো আমাকে পরিমাপ করতে হবে। তাহলে এই যে গতি সংক্রান্ত যে আমরা পরিমাপ করবো, কোনটা পরিমাপের যোগ্য নয়, এগুলো বলে আমরা রাশি। আচ্ছা, এখন আমরা বলি যে রাশি কত প্রকার। রাশি আমাদের ছাত্ররা সবাই জানে যে রাশি হচ্ছে, বা আমরা সবাই অনেকেই জানি যে রাশি হচ্ছে দুই প্রকার। রাশি দুই প্রকার, রাশি হচ্ছে দুই প্রকার। আচ্ছা, একটা হচ্ছে কি ভেক্টর রাশি, একটা স্কেলার রাশি। একটা হচ্ছে ভেক্টর রাশি, আরেকটা হচ্ছে স্কেলার রাশি। আচ্ছা, এই ভেক্টর আর স্কেলারের মধ্যে আসলে আমাদের কোনটা কি বোঝানো হয়? যেমন আমরা যদি বলি যে রাশি, আমরা এগুলো জানি, যে রাশি প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন হয়, শুধু মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, মানের প্রয়োজন হয়। আচ্ছা, আর এটা কি, মান ও দিক দুটারই প্রয়োজন হয়, মান লাগে আবার দিক লাগে। আচ্ছা, মান তো লাগবে অবশ্যই, আমি কোন রাশি পরিমাপ করবো, সেটা কত মানে সেটা তো আমাকে লাগবে। ওকে, তাহলে এখন এই মান আর দিক বলতে কি বোঝানো হয়? আমি যদি বলি বাজারে গিয়ে যদি আমি যেমন চাল ডাল কিনি, আমি যদি বলি যে ভাই আমাকে 1 কেজি চাল দেন, আমি তো নিশ্চয়ই কখনো বলি না যে আমাকে উত্তর দিকে 1 কেজি চাল দেন, দক্ষিণ দিকে 1 কেজি চাল দেন, আমি তো এরকম কখনো বলি না, ঠিক আছে না। আমি বলি নর্মালি বলি আমাকে চাল দেন। ওকে, তাহলে চাল দেন। আচ্ছা, আমরা কি বলি, নর্মালি আমাকে 1 কেজি চাল দেন, আমি তো বলি না যে ডান দিক থেকে বাম দিকে দেন, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে। আচ্ছা, চালে তার মানে এই যে আমরা যে ভর মাপি, এই ভরটা কিন্তু একটা স্কেলার রাশি, কারণ এখানে নির্দিষ্ট কোনো দিক বলতে হচ্ছে। আবার আমি যদি বলি যে আমার এই ডেস্কটাকে বা আমার এই বেঞ্চটাকে একটু ধাক্কা দাও বা ধাক্কা দেওয়া লাগবে, এখন আমাকে ধাক্কা দিতে গেলে আমাকে চিন্তা করতে হবে আগে যেটা আসলে আমি কোন দিকে ধাক্কা দেবো। আমি ডান দিক থেকে বাম দিকে দিব, না সামনে থেকে ওই দিকে পিছনে দিব, ধাক্কা দিব। তাহলে আমাকে ধাক্কা দেওয়ার, যেটাকে আমরা বল বলতেছি, এই বলটা প্রকাশ করতে হলে আমার একটা দিক লাগতেছে। ওকে, তাহলে এই যে ভেক্টর রাশি প্রকাশের, যে রাশি প্রকাশের জন্য মান এবং দিক দুটারই দরকার হচ্ছে, সেটাকে বলি আমরা ভেক্টর রাশি। যেটা প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন হচ্ছে, সেটাকে বলি আমরা স্কেলার রাশি। তাহলে ভর, দৈর্ঘ্য, সময় এগুলো হচ্ছে স্কেলার রাশি। আর আমরা যদি বলি সরণ, বেগ, ত্বরণ, বল এগুলো হচ্ছে ভেক্টর রাশি। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি যে এই যে স্কেলার রাশি, ভেক্টর রাশি, এই বিষয়গুলো সম্পর্কে আমরা মোটামুটি জানতে পারলাম। এগুলো তোমাদের আগে আমি পড়িয়েছি, ডিটেইলে আমাদের ছাত্রদের পড়াইছি, ওরা বাকি দিকগুলো পড়ে নি। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি আসলে সরণ বা দূরত্ব। আমরা আসলে সরণ ও দূরত্ব এই জিনিসগুলো একটু দেখি। সরণ আমি যদি বলি যে এখানে A একটা বিন্দু, B একটা বিন্দু,
আমি যদি এদিক থেকে এদিকে চিন্তা করি, আমি এ থেকে বি বিন্দুতেও যেতে পারবো, আমি এ থেকে বি বিন্দুতেও যেতে পারবো, আবার এ থেকে সরাসরি বি বিন্দুতেও যেতে পারবো। ঠিক আছে, তাহলে আমি যে এই যে এ বিন্দু থেকে বি বিন্দুতে আঁকা বাঁকা পথে গেলাম, এটাকে আমি বলতে পারি যে আমি টোটাল কত দূরত্ব অতিক্রম করছি। আচ্ছা, আবার আমি যদি এ থেকে সোজাসুজি বি বিন্দুতে যাই, তাহলে আমরা এটা বলতে পারি যে সোজাসুজি কত দূর। ঠিক আছে, তাহলে এই যে এখান থেকে আমি এই বিন্দু থেকে বি বিন্দুতে যখন যাচ্ছি আঁকা বাঁকা পথে, তখন আমি নির্দিষ্ট কোনো দিক কিন্তু বলতেছি না, আমি যে কোনো দিকে যেতে পারতেছি। আচ্ছা, আমি যখন আবার সরাসরি যাচ্ছি এ থেকে বি বিন্দু, এটা আবার আরেকটা দিক, তাহলে আমি এই যে আঁকা বাঁকা পথে গেলাম, এটাকে আমি বলতে পারি টোটাল দূরত্ব। আর প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু যেটা নির্দিষ্ট দিকে, এটাকে বলতে পারি আমরা সরণ। ঠিক আছে, তাহলে দূরত্বের ক্ষেত্রে আমার দিকটা কোনো ব্যাপার না, দূরত্ব আমি যে কোনো দিকে যেতে পারতেছি, কিন্তু সরণের ক্ষেত্রে আমি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি, এটা হচ্ছে আমার সরণ। তাহলে আমরা বলতে পারি এই যে দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, বলতে পারি দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, আর সরণ হচ্ছে ভেক্টর রাশি। সরণ হচ্ছে ভেক্টর। ঠিক আছে, এইভাবে আমরা অনেকগুলো স্কেলার রাশি এবং ভেক্টর রাশি সম্বন্ধে জানতে পারি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু আরেকটু অংশ দেখি স্কেলার রাশি ভেক্টর রাশি। আমরা আসলে সরণ ভেক্টর এই বিষয়গুলো সম্পর্কে জানি। আচ্ছা, আমরা যদি বলি সরণকে আমরা নরমালি এস দ্বারা প্রকাশ করি। সরণের একক কি? এর একক হচ্ছে মিটার। সরণের একক হচ্ছে মিটার। আচ্ছা, এখন সরণের মাত্রা যদি আমরা বলি, একবারে মাত্রা সহ বলি, যদি আমরা মাত্রা বলি, মাত্রা হচ্ছে এল। ঠিক আছে, তাহলে আমরা সরণ, এখন আমরা দেখবো সরণ। আচ্ছা, সরণের আমি যদি সরণকে সময় দ্বারা ভাগ করি, সরণ আমি যদি বলি যে, তাহলে আমরা একটু আগে শিখলাম যে সরণ হচ্ছে একটা সময়ের সাথে একটা বস্তুর অবস্থানের পরিবর্তনকে আমরা বলছি সরণ। আর সরণকে যদি আমি সময় দ্বারা ভাগ করি, তাহলে একক সময়ের সরণটা, এটাকে বলতে পারি আমরা বেগ। মানে একক সময়ে একটা বস্তু কতটুকু অবস্থান পরিবর্তন হচ্ছে, তাহলে এটাকে বলতে পারি আমরা বেগ। আচ্ছা, তাহলে আমরা বলতেছি একক সময় একটা বস্তুর কতটুকু অবস্থান পরিবর্তন বা সরণ হচ্ছে, সেটা বলতে পারি আমরা বেগ। আচ্ছা, এখন এই সরণের একক যদি আমি বলি, সরণের একক মিটার, বেগের একক কি, সময়ের একক সেকেন্ড। তাহলে বেগের একক টোটালি কি হচ্ছে মিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে কত মিটার যাচ্ছে, এটাকে বলতেছি আমরা বেগ। ঠিক আছে, যেমন আমি বলতে পারি যে আমার 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি যদি এখন মাত্রাটাও হিসাব করে নিই, সাথে সাথে মাত্রাটাও হিসাব করে নিই বা দেখে নিই, সরণের মাত্রা কি, আমরা বললাম সরণের মাত্রা এন। আচ্ছা, সময়ের মাত্রা কি, তাহলে টোটাল মাত্রা হচ্ছে n ইনভার্স 1। আচ্ছা, তাহলে একই ভাবে আমি যদি এখন বেগ, এই বেগ জিনিসটাকে যদি আমি আবার সময় হিসাব করি, যে একক সময় কতটুকু বেগ বৃদ্ধি হচ্ছে বা বেগ কমতে হচ্ছে, সেটাকে বলতে পারি আমরা অবশ্যই, সেটাকে বলতে পারি আমরা ত্বরণ। আচ্ছা, তাহলে আমি যদি এই বেগটাকে সময় দ্বারা ভাগ করি, বা বেগের বৃদ্ধি, সময়ের সাথে সাথে বেগের বৃদ্ধি হয়, বেগের পরিবর্তন হয়, বেগের বৃদ্ধি, আমরা ধরলাম যে বেগের বৃদ্ধি বা সময়, তাহলে আমরা এটাকে বলতে পারি যে একক সময়ে বেগ কত বৃদ্ধি পাচ্ছে, এইটাকে আমরা বলি কি, ত্বরণ। এটাকে আমরা বলি ত্বরণ। তাহলে আমি আবার বলতেছি, এগুলো হচ্ছে আমাদের ইংলিশে যেরকম এবিসিডি আছে, আমার পদার্থবিজ্ঞানের এবিসিডি হচ্ছে এগুলো। তাহলে ত্বরণ সমান কি, বেগের বৃদ্ধি বা সময়। তার মানে আমার একটা গাড়ি, আমরা যখন মোটরসাইকেল চালাই, আমরা মোটরসাইকেল দেখি যে 40 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, 45 কিলোমিটার পার আওয়ার বেগে যায়। তাহলে এই যে সময়ের সাথে একটু পর বেগ বৃদ্ধি পায়, কখনো কমে, তাহলে এই যে সময়ের সাথে একটু বেগ বাড়তেছে বা কমতেছে, সময়ের সাথে যখন বেগ বাড়তেছে সেটাকে বলি আমরা ত্বরণ, আর সময়ের সাথে যখন বেগ কমে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি মন্দন। তাহলে বেগ আর মন্দন কিছুটা একই জিনিস। এই বেগের বৃদ্ধিটাকে বলছি আমরা ত্বরণ, আর বেগের হ্রাস বা কমাটাকে বলছি আমরা মন্দন। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি যে বেগের বৃদ্ধি মানে আসলে বেগই তো টোটাল। তা বেগের আমি যদি একক হিসাব করি, বেগের একক আমরা একটু আগে দেখলাম মিটার পার সেকেন্ড, বেগের একক আরেকটা সময় দ্বারা ভাগ আছে, এই জন্য আমরা আরেকটা সময় দ্বারা ভাগ করি, টোটাল আসতেছে মিটার পার সেকেন্ড। ওকে, আমি যদি এখন মাত্রার দিকে একটু আগে মাত্রার দিকে লক্ষ্য করি, মাত্রাটা কেমন হবে। মাত্রা আমরা একটু আগে দেখলাম বেগের মাত্রা ছিল কি, বেগের মাত্রা ছিল এল টি ইনভার্স 1, আরেকটা কি সময়ের মাত্রা আছে আরেকটা। তাহলে এল টি ইনভার্স 2, এটা হচ্ছে ত্বরণের মাত্রা। ঠিক আছে, তাহলে আমরা সরণ, বেগ, ত্বরণ মোটামুটি আমরা মাত্রাগুলো দেখলাম, এককগুলো দেখলাম। আচ্ছা, এখন আমরা যদি আরেকটু চিন্তা করি,
আমরা যদি আরেকটু দেখি যে চলন্ত বস্তু, এখন আমরা গতি সূত্রগুলো সম্পর্কে দেখি। গতি সূত্রগুলো আমি আমার ছাত্রকে আগে শিখিয়েছি। গতির সমীকরণ বলতে, গতির সমীকরণ। আচ্ছা, নরমালি আমরা জানি কি গতির সমীকরণ, আমি যদি নরমালি আমি যদি বেগ সমান হয়, বেগ যদি সমান হয় তাহলে সমবেগের ক্ষেত্রে কি হবে? আমি নরমালি বলতে পারি এস ইকুয়াল এটা আমরা একটু আগে দেখলাম যে বেগ ভি সমান এস ভাগ টি। তাহলে এখান থেকে আমি চিন্তা করতে পারি যে এস ইকুয়াল ভিটি। এটা নরমাল একটা সমীকরণ। বা যদি একটু বলি ত্বরণ, তাহলে ত্বরণ কেন বলছি? ধরনের প্রতীক এ, তখন এ সমান কি বেগের বৃদ্ধি। তার মানে আমরা দেখি, আমরা সবাই জানি যে এই ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ। মানে আদি বেগ আর শেষ বেগের পার্থক্যটা হচ্ছে বেগের বৃদ্ধি ভাগ সময়। তাহলে এ ইকুয়াল ভি মাইনাস ইউ ভাগ টি। আচ্ছা, এখন আমি নরমালি গতির সমীকরণ গুলো যেগুলো আমরা পড়ি বা আমরা জানি সেগুলো একটু দেখার চেষ্টা করি। নরমালি গতির সমীকরণ এক নম্বর হচ্ছে, নরমালি গতির সমীকরণ এক নম্বর সমীকরণ হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এ টি। সমীকরণ নম্বর 2 আমরা বলতে পারি যে এস ইকুয়াল ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি। এটা আমরা কখন বলি? এটা হচ্ছে আমার গড় বেগের ক্ষেত্রে। গড় বেগের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আমাদের ক্লাসে আগে বলেছি। গড় বেগের ক্ষেত্রে এটা হচ্ছে গড় বেগ, বা যদি ত্বরণ সমান থাকে সেক্ষেত্রে আমরা সরণ বের করি। আচ্ছা, 3 নম্বর, এটা আসলে নাম্বারটা কোনো ব্যাপার না, আমরা নাম্বার 1 নাম্বার 2 নাম্বার এরকম নির্দিষ্ট না, গতির সমীকরণটাই আমার মেইন। আচ্ছা, এস ইকুয়াল ইউ টি প্লাস হাফ এ টি স্কয়ার। আচ্ছা, ওকে। আরেকটা আছে কি সর্বশেষ, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as। ঠিক আছে, তাহলে এখন এই যে এগুলো হচ্ছে আমার গতি সমীকরণ। আমি যদি এটাকে একটু সাইড করে চিন্তা করি, হ্যাঁ, এটা হচ্ছে আমার গতি সমীকরণ। এটাকে যদি আমি একটু সাইডে রেখে দিই গতি সমীকরণটা, আমি এখন এগুলো দিয়ে আমি ম্যাপ করতে পারি। ঠিক আছে, একেবারে বেসিক জিনিস, এগুলো দিয়ে আমি ম্যাপ করতে পারি। আচ্ছা, এখন আমি একটু কঠিন অংশে যাই, বা আমি যেহেতু একটা সৃজনশীল প্র্যাকটিস করাচ্ছিলাম, আমি একটু সৃজনশীল অংশের একটা সৃজনশীলে যাই। আমরা এখানে একটু দেখি, এই সৃজনশীলটা আমরা একটু দেখি, আমরা এই সৃজনশীলটা একটু দেখি, এখানে বলছে আমরা গ নম্বর অংশটা একটু আগে দেখি। গ নম্বর বলছে এখানে সময় দেওয়া আছে, এখানে তোমার দেখো এখানে সময়ের শখ দেওয়া আছে এবং বেগ দেওয়া আছে, মানে সময়ের সাথে সাথে কি হয়েছে, বেগের পরিবর্তন দেখানো হয়েছে। আচ্ছা, এখন আমি একটু দেখি যে এখানে গ নম্বরটা চাষে কি হয়েছে। কখন যেহেতু অনুদানমূলক, ওটা আলাদা অংশ পরে আসছে। আচ্ছা, গ নম্বরে বলছে গাড়িটি 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। গাড়িটি বলছে কি 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, আমরা এখানে বলছে গাড়িটি 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। তাহলে এখানে আগে একটু দেখে নেই। আচ্ছা, তার মানে এখানে শুরুতে উপরে সময় দেওয়া আছে 0, 20, 40, 60। তারপরে 60, যেহেতু 60 সেকেন্ড দেওয়া আছে, তার মানে আমাকে দেখতে হবে আগে 60 সেকেন্ড, যেহেতু বলছে 1 মিনিট 20 সেকেন্ড, তারপরে 80 সেকেন্ড পর্যন্ত। এখন তোমরা দেখো প্রথমে 0, 4, 8, 12 এবং এই 60 থেকে 80 থেকে আবার কিন্তু 12। তার মানে এখন তোমাকে যদি বলে যে টোটাল দূরত্ব কত, দূরত্বের বিষয়টা কিন্তু দুই রকম হয়ে গেছে। এখানে বেগ একটু 60 সেকেন্ড পর্যন্ত বাড়তেছিল, আবার 60 থেকে 80 সেকেন্ডে কিন্তু আর বেগ বাড়েনি, শুধু সময় বাড়ছে। তার মানে আমি যদি চিন্তা করি এখানে আসলে টোটাল দূরত্ব বের করতে যাই, বেগের পরিবর্তন কয় রকম হয়েছে। আমি যদি বলি যে এখান থেকে বেগের পরিবর্তন ধারাবাহিকভাবে হচ্ছিল, কিন্তু এই 60 থেকে 80 সেকেন্ডে এখানে গিয়ে কিন্তু বেগের পরিবর্তন হয়নি, বেগ সমান ছিল। তার মানে যখন বেগ সমান থাকবে তখন এক প্রকার হবে, আবার যখন বেগের পরিবর্তন হবে তখন ত্বরণ আসবে, তখন আরেক রকম। তাহলে আমরা ছোট্ট অংশ করে নেই। আচ্ছা, আশা করি খুব দ্রুত শেষ হবে। আচ্ছা, আমরা ছোট্ট অংশ করে নেই। সেটা হচ্ছে আমি আগে দেখি যে যখন বেগের পরিবর্তন হয় তখন আসলে কেমন। আচ্ছা, এখন এখানে একটা বিষয় দেখো, বেগের পরিবর্তন 0, 4, 8, 12, এখান পর্যন্ত কিন্তু একইভাবে বেগ বাড়তেছে, 0, 4, 8, 12। তাহলে এখানে প্রতি ক্ষেত্রে 4 করে বাড়তেছে, দেখা যাচ্ছে যে 60 1 মিনিট পর্যন্ত 4 করে বাড়তেছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, দেখে বলতে পারি আমরা ত্বরণটা সমান আছে। আচ্ছা, ত্বরণ যখন সমান থাকবে আমরা এই যে এই সূত্রটাকে চিন্তা করতে হবে। তখন ত্বরণ যখন সমান থাকবে তখন আমরা এই যে এই অংশটা চিন্তা করব। ত্বরণ যখন সমান থাকবে, আমরা একটু আগে দেখলাম যে যদি ত্বরণ সমান থাকে তাহলে আমি এই সূত্রটা ব্যবহার করতে হবে, s = u + v/t।
ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি ওই সূত্র ব্যবহার করে দেখি যে ত্বরণ যদি সমান আছে, আমরা গড় বেগের ক্ষেত্রে আমরা নরমালি বের করে দেখি একটু যে ত্বরণ সমান, তাহলে এস আমরা জানি এস ইকুয়াল ইউ প্লাস ভি ভাগ 2 ইনটু টি। এটা আমরা কি করতেছি প্রথম 1 মিনিটের ক্ষেত্রে, প্রথম 1 মিনিট বা 60 সেকেন্ডের ক্ষেত্রে, প্রথম 60 সেকেন্ড এর ক্ষেত্রে, প্রথম 60 সেকেন্ডের ক্ষেত্রে আমরা এটা করতেছি। ওকে, তাহলে প্রথম 60 সেকেন্ডের ক্ষেত্রে ইউ এর মান কত? ইউ এর মান তোমরা দেখতে পাচ্ছ, ইউ বলতে এখানে কত বেগ, প্রথম বেগ হচ্ছে 0, আদি বেগ 0, শেষ বেগ কত? শেষ বেগ বলতে এই 60 সেকেন্ডের শেষ বেগ 12 ভাগ 2, সময় কত? কত সেকেন্ড? यस 60 সেকেন্ড কত হচ্ছে 60। ওকে, তাহলে 6 12 কে 2 দ্বারা ভাগ করলে 6 6 360 মিটার। এটা হচ্ছে আমার প্রথম অংশ, প্রথম 1 মিনিটে আমার টোটাল দূরত্ব আসলে, অতিক্রান্ত দূরত্ব আসলে কত? 360 মিটার। এটাকে আমি বলতে পারি যে S1। এটাকে আমি S1 দিতে পারি। ওকে, আবার আরেকটা বাকি অংশটা চিন্তা করি, বাকি অংশটাকে বলতে পারি আমি S2। আচ্ছা, যেহেতু বাকি অংশটা S2, আচ্ছা বাকি অংশটা যেহেতু S2, এখানে দেখো একটু আগে বললাম যেখানে বেগ 12, এখানেও বেগ 12, তার মানে 60 থেকে 80 এই যে 1 মিনিটের পরে যে 20 সেকেন্ড আছে, এই 20 সেকেন্ডে কিন্তু কোনো বেগ বাড়ে না, বেগ কিন্তু সমান ছিল। এখন আমরা দেখবো যে বেগ যদি সমান থাকে, সমাবেগের ক্ষেত্রে আমরা কি বলি? বেগ যদি সমান থাকে তার মানে সেখানে ত্বরণ ছিল না, বেগের বৃদ্ধি হয়নি, ত্বরণ ছিল না, তার মানে এখানে যেখানে ত্বরণ সংক্রান্ত সমীকরণগুলো আছে এগুলো আমি ব্যবহার করবো না, আমি নর্মালি সমাবেগের ক্ষেত্রে করবো। আচ্ছা, সমাবেগ যখন বেগ সমান থাকবে, আমরা শুরুতে একবার দেখছি যে শুরুতে আমরা কি দেখছি? আমরা দেখছি যে বেগ শুরুতে আমরা দেখছি বেগ ভি ইকুয়াল এস ভাগ টি। ঠিক আছে, বেগ ভি ইকুয়াল এস ভাগ টি আমরা নর্মালি দেখছি, বেগ ভি ইকুয়াল এস ভাগ টি। এটাই আমার আশা করি, বেগে তো কোনো পরিবর্তন হয়নি, তার মানে আমি এখানে এই সমীকরণটা দিয়ে করতে হবে। আচ্ছা, তাহলে এস ইকুয়াল কি হবে? ভি টি। ওকে, তাহলে এখন আমি এই সময় এস ইকুয়াল ভি টি সমীকরণটা আমি সমবেগের ক্ষেত্রে একটা বাকিতে দিয়ে দিই। আচ্ছা, সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব আমি এস ইকুয়াল ভি টি জানি। আচ্ছা, ওকে, তাহলে এখন আমরা এই দ্বিতীয় অংশটা করে নিই। সমবেগের ক্ষেত্রে এস ইকুয়াল ভি টি, তাহলে এস ইকুয়াল ভি টি, সমবেগের ক্ষেত্রে এস ইকুয়াল ভি টি। তার মানে আমি যদি এখন সমাধান করার চেষ্টা করি, ভি এর মান এখানে কত ছিল? ভি এর মান কিন্তু 12 ছিল। ভি এর মান 12 ছিল, বেগের কোনো পরিবর্তন হয়নি। ভি এর মান হচ্ছে 12, ভি এর মান হচ্ছে 12, আর সময় কত? এখানে সময় কত সেকেন্ড? 20 সেকেন্ড, 20, তাহলে 12 20 12 24 240 মিটার। তাহলে 1 মিনিটে গেছে 260, আর বাকি 20 সেকেন্ডে গেছে 240। এবার আমি টোটালটা করব, তাহলে টোটাল এস ইকুয়াল S1 প্লাস S2। তাহলে প্রথম অংশে প্রথম 1 মিনিটে গেছে টোটাল কত? 360 মিটার, আর পরেরটাতে পরের অংশে গেছে 240 মিটার। তাহলে কত? 0 আর 0 6 মিটার। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে 1 মিনিট গাড়িতে 1 মিনিট 20 সেকেন্ডে টোটাল 600 মিটার দূরত্ব পেয়েছে। সবাইকে ধন্যবাদ, দেখা হবে আগামী সেশনে।